বাসর রাতে আমার স্বামীর পরিবর্তে আমার শাশুড়ি আমার সাথে ঘুমোবে। কথাটি শুনে বেশ অবাক হলাম আমি। আমার সামনেই মাথা নিচু করে বসে আছেন আমার শাশুড়ি। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উনি আমাকে কিছু বলতে চাইছেন, হয়তো ভেতরে জড়তা কাজ করছে, তাই বলতে সংকোচ বোধ করছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাত দুটি ধরে বললেন, তানহা বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার জ্বালা কমিয়ে দেওয়ার বদলে আরো বাড়িয়ে দিলাম। ভেবেছিলাম ছেলেটাকে আমার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ইফাদ এমন একটা কাজ করে বসবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, আপনি আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আমি মা বাবা ছাড়া একটা অসহায় মেয়ে, আমাকে নতুন জীবন দিয়েছেন। এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার শাশুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইফাদ আজ বিয়ে শেষ করে প্রবাসে চলে গেছে। আমি জোর করে ওকে বিয়ে দিয়ে ঠিক করিনি। 5 বছর পর ছেলে আমার দেশে এসেছিল, আবার আমার উপরে রাগ করে চলে গেছে। আমার উচিত হয়নি ইফাদকে জোর করে বিয়ে দেওয়া। তার থেকে বড় কথা, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। নিমেষেই সব স্বপ্ন চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে কি তার ভাগ্য এতটাই খারাপ? আল্লাহ কি তার কপালে সুখ নামক ভাগ্যটি লিখেনি? সেজন্য তানহার কপালে এত দুঃখ কষ্ট? ভাবতেই নোনাজল গড়িয়ে পড়ল চোখ থেকে। সে আর কিছু ভাবতে পারছে না। তানহা কান্না করছে দেখে তানহার শাশুড়ি তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কান্না করো না মা, তোমার এই মা যতদিন তোমার কাছে আছে কেউ তোমার মন ছুঁয়ে কষ্ট দিতে পারবে না। ইফাতকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। তানহা মাথা নিচু করে বসে আছে। তানহার শাশুড়ি রোকেয়া বেগম তানহাকে ওয়াশরুম দেখিয়ে দিলেন। হাতে কালো রঙের একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, বিয়ের শাড়ি বদলে ফেলো, এভাবে আর কতক্ষণ বসে থাকবে? তানহা বিনা বাক্যে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে এসে নিজের কান্না কিছুতেই আটকে রাখতে পারল না। পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করতে লাগলো। কান্না যেন থামছে না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর শাশুড়ি আবার ওয়াশরুমের পাশে এসে কান লাগালো। ওয়াশরুম থেকে পানির আওয়াজ শুনতে পেয়ে রোকেয়া বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তানহা কালো রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ফর্সা শরীরটায় কালো রংটা একটু বেশি জলজল করছে। রোকেয়া বেগম তানহার দিকে তাকিয়ে বললেন, মাশাল্লাহ। আফসোসের সুরে বললেন, তুই কেন তানহার মুখটা দেখলি না ইফাত? আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, তুই তানহার মুখটার দিকে একবার তাকিয়ে দেখলে কখনো তানহাকে ছেড়ে চলে যেতে পারতি না। এত বড় ভুল কেন করলি? তুই একদিন ঠিক বুঝবি মা ভুল করেনি। শাশুড়ি এবার বললেন, চলো আমার সাথে ঘুমোবে, কষ্ট পেও না, মা আছে না, সব ঠিক হয়ে যাবে। একথা বলে দুজনে ঘুমোতে চলে গেল। পরদিন সকালবেলা তানহার ঘুম ভেঙে গেল। উঠে দেখলো শাশুড়ি পাশে নেই। ঘড়িতে 5টা বাজে। এত ঘুমোলো কি করে সে? তানহা তো কোনোদিন এত ঘুম হয় না। নাকি আজকে শরীরে কারো আঘাত পড়েনি, সেজন্য আরামে ঘুমিয়েছে। তানহা উঠতেই তানহার ননদ চৈতালি দৌড়ে আসে। ভাবি, তুমি উঠেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আম্মা বলেছে তোমাকে ঘুম থেকে না জাগাতে। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ভাবি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও। তানহা চৈতালির কথায় খুব খুশি হলো। তানহা প্রতিদিন ফরজ নামাজ পড়ে দিন শুরু করে। উজু করে এসে নামাজে বসে গেল। সব অশান্তির মধ্যে নামাজই একমাত্র শান্তির কারণ তানহার কাছে। নামাজ শেষ করে মোনাজাতে সকল বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করে আমিন বলে নামাজ শেষ করতে ননদ বলল, ভাবি তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলে বেরিয়ে যেতে তানহা চৈতালির হাত ধরে ফেলে। আমার একা খেয়ে অভ্যাস নেই, আমি সবার সাথে সাথে খাবো। মিথ্যা কথা বলছো কেন ভাবি? আমি কিন্তু সব জানি। রাজরানী হয়ে থাকবে আমাদের বাসায়, বুঝেছো? হতে পারে আমাদের বাসাটা একতলার ছোট্ট একটা বাসা, কিন্তু এই বাসা থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পাবে। আমি আম্মু খেয়ে নিয়েছি, শুধু তুমি বাকি আছো। আমাদের বাসায় খাবার খাওয়ার কোনো নিয়ম নেই, যার যখন ইচ্ছা খায়। চৈতালির কথা শুনে তানহা দৃষ্টি নত করে ফেলে। তুমি আমার কথায় কষ্ট পেও না ভাবি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। মা বলেছে নিজের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবাসতে, তাই তোমাকে নিজের বোনের নজরে দেখছি। তুমি যদি রাগ করো তাহলে তোমার সাথে আর এমন করবো না। চৈতালির কথা শুনে তানহার চোখ ছলছল করে উঠল। এত ভালোবাসাও তার কপালে লেখা আছে? এত সুখ সইবে তো? মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। তুমি কাঁদছো কেন ভাবিমণি? আমার কথায় কষ্ট পেয়েছো? সব কান্না কষ্টের হয় না বোন, কিছু কিছু কান্না সুখের হয়। আল্লাহ আমার কপালে সুখ লিখে রেখেছে। সুখ নামক অধ্যায় আমার জীবনেও এসেছে। খুব ভয় হচ্ছে, এত সুখ আমার সইবে তো? সইবে গো সইবে। চৈতালি যতদিন আছে কষ্ট আমার ভাবিকে ফুলের টোকাও দিতে পারবে না। চৈতালির কথায় তানহা হেসে দিল। এই তো আমার ভাবি হেসেছে। আমার ভাবিকে হাসলে কত সুন্দর দেখায়। ও ভাবি, তুমি সবসময় হাসবে আর গম্ভীর মুখ করে থাকবে না। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলেই চৈতালি চলে গেল। এদিকে সৌদি আরবে রাত তখন 3টা। অন্ধকার রুমে দেওয়ালে মাথা টুকে বসে আছে ইফাদ। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। শার্টের উপরের দুটি বোতাম খোলা। পাতলা রঙের শার্ট পরিহিতা শ্যামপুরুষকে একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ইফাদের। মায়ের উপরে এক আকাশ পরিমাণ অভিমান জমেছে। মনে মনে ঠিক করে নিল আর কোনোদিন দেশে ফিরবে না। সবকিছু জেনে শুনে তার মা কেন তার সাথে বেইমানি করলো? দুহাতে নিজের চুলগুলো টেনে ধরল ইফাদ। এরপর আমার শাশুড়ি 1 প্লেট ভাত নিয়ে আমার রুমে হাজির। এমন সময় আমার চাচা শ্বশুর এসে বললেন, ছেলের বউকে এত মাথায় তুলবেন না ভাবি, শেষে দেখবেন আপনার মাথার উপরে চড়ে বসবে। এত বড় মেয়েকে খাইয়ে দেওয়ার কি আছে বুঝি না। এরপর ছেলের বউ যখন মাথায় উঠে নাচবে তখন উনি বুঝবেন। এখন তো আল্লাহ দিচ্ছে,
আমার শাশুড়ি তাকে বলল, আজ ওর জায়গাতে আমার মেয়ে থাকলে তাকে কি আমি খাইয়ে দিতাম না? মেয়েটা কত দূর থেকে এসেছে, কত ধকল গেছে ওর মনের উপর। তুমিও তো একটা মেয়ের বাবা, তোমারও তো জানা উচিত বিয়ের দিন একটা মেয়ে কেমন অবস্থায় থাকে। আমার চাচা শ্বশুর কিছু না বলে মুখ বাঁকিয়ে চলে গেল। শাশুড়ি ওনার কথায় চুপ হয়ে গেছে। আমি শাশুড়িকে বললাম আমি খাবো না। শাশুড়ি আমাকে ধমক দিয়ে নিজের মতো করে খাওয়াতে লাগলেন। ওদিন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম যে চোখে পানি চলে এসেছিল। আমার শাশুড়ির ভেতর আমি শাশুড়ি কম, মা বেশি দেখতে পেলাম। 2 মাস পর সেদিন আমার শাশুড়ি রান্নাঘরে আমাকে ভাতের চামচ দিয়ে একটা বাড়ি মেরেছিল। পাশের বাড়ির চাচা আর ভাবি আমার শাশুড়ি মায়ের বিচার করতে রাজি হলেন। পাশের বাড়ির এক ভাবি তো শাশুড়ি মায়ের সামনেই বলে উঠল, তুমি কেমন মেয়ে গো, আমাকে অমন বাড়ি দিলে আমি আজ ওনার হাড্ডি আলাদা করে দিতাম। এমন স্বামীর সংসারে লাথি দিয়ে অনেক আগেই চলে যেতাম। আমি উত্তরে বললাম, আমাকে আমার মা মেরেছে, তাতে আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাকে মেরেছে তার কারণও আছে। আমি দুপুর পর্যন্ত না খেয়েছিলাম বলে আমাকে শাসন করেছে, তাতে দোষের কি আছে? আপনারা যে যার কাজে চলে যান। মা আমাকে মেরেছে, দিন শেষে মাই আমাকে আদর করবে। আমি এমন উত্তর দিব কেউ আশা করেনি। সকলে চলে গেল। ওই দিন আমার শাশুড়ি সকলের চোখের আড়ালে দরজার পাশে দাঁড়িয়ে নিজের চোখের পানিটা আঁচলে মুছে নিয়েছিলেন। বুক ফুলিয়ে খুশির কান্না করেছিলেন। কিছুক্ষণ পর আমাকে আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছে। আমাকে খাইয়ে দিতে দেখে পাশের বাড়ির ভাবি বলে উঠলেন, এত ঢং দেখলে গা জ্বলে। বিয়ে দিয়ে ছেলের বউ এনেছো নাকি নবাবজাদি ঘরে এনেছো? নিজের খাবার নিজে খেতে পারে না খালা আম্মা? তখন আমার শাশুড়ি মা বলেছিল, ও নবাবজাদি কিনা জানি না, সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ির কাজ করে, রান্না করে আমাদের সকলকে খেতে দিয়ে নিজে না খেয়ে বসে আছে, তাই খাইয়ে দিচ্ছি। নবাবজাদি হলে তো আমাকেই রান্নাটা করতে হতো। যে মেয়ে আমাকে মশারিও নিজে টানাতে দেয় না, তাকে খাইয়ে দিতে আমার কষ্ট কেন হবে? আমার শাশুড়ির কথা শুনে তিনি মুখ বাঁকিয়ে চলে গেলেন। আজ দিন শেষে মনে হয় আমি সত্যিই ভাগ্যবতী। সম্মানিত দর্শক, শাশুড়ি কি পারবে বিদেশ থেকে তার স্বামীকে এনে তাদের সুখের সংসার করাতে? দেখতে হলে চোখ রাখুন এই পেজের দিকে। আসলে সমাজে বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে অনেক কিছু প্রচলিত আছে। বউ কখনো শাশুড়ি হয় না, বা মা মেয়ে কখনো বউ হয় না। আসলেই কি আমরা বউ, শাশুড়ি আর মা মেয়েকে একভাবে বিচার করি? মা যখন আমাদের শাসন করে তখন আমরা হাসি মুখে মেনে নিই। যখন শাশুড়ি শাসন করে আমাদের গায়ে জ্বালা ওঠে। তেমনি নিজের মেয়ে কাজ না করলে কাজগুলো নিজেরাই করি, কিন্তু ছেলের বউ এমন করলে তা কিছুতেই মানি না। সকলে যদি নিজের চিন্তাভাবনা বদলায় তাহলে সমাজে বউ শাশুড়ি নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে মনে করি। আমি মঞ্জুর মোর্শেদ। গল্পটির ভাবনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।